রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? মেরেসা ফারহানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসে বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি হ্যাঁ, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মেরেসা ফারহানার কাছে জানতে চাই, মেরেসা ফারহানা, এইটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই। ভারতও এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই আগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে। এখানে খালি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না, ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভেতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি, যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতের কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না, উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে আসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম। এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন, প্রণয় ভার্মাকে ডেকে আনা, তলব করা,
সাদা বাংলায় তলব করা। এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো। কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা। সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া, কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্ট আর ব্রিজ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো, একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না। মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্ছা, আমি তো কোনো সেবা পাবো না। আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আপনারা সময় নাই, আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পার হয়ে গেছি। জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয়, তাহলে তার ঘরের তীরের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়, এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই। এইটা আসলে খুবই সারফেস লেভেলে আছে। বেরসা ফারহানা, আপনাকে ধন্যবাদ। মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সমাবেশ করতেছে, এটা আসলে ঠিক হচ্ছে কিনা, আবার মানে 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 ডক্টর ইউনূস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগ ঠিকঠাক করতে, ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল। জানেন সম্ভবত খালেদ যে ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন। জি, চিটাগাং ইউনিভার্সিটি। ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না, সমালোচনা করতে কিরকম নিজের মধ্যে লাগে। কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি, ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন, আমি দিলে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি? ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলো যদি খেয়াল করেন, উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি, আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই। এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন। আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি। কিভাবে যাবে ডেমোক্রেটিক ওয়ে? ডক্টর ইউনূস সম্ভবত মনে করতেন একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে। আমেরিকানরা তো সবসময় তাই করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 এটা করা যাবে না, এগুলো সব বলে। কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবে, 15ই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি, সেটাই রাইট, এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না, সেটাই চলছে। কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে, সাগর ভাই তো বলেই দিল, কই তাদের তো ব্যান করি নাই, তাদেরকে তো সমাবেশ করতে নিষেধ করি নাই, চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তারটা, উনি পোস্টেড আউট হয়ে গেলেন, মানে আরেক দায়িত্বে চলে গেলেন। তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে। আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি, এটা ট্রায়াল এন্ড এরর দিয়ে হতে পারে। আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো, আমি এটা প্রেফার করবো। এটা আমার ব্যক্তিগত চয়েস। ডক্টর ইউনূস যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি, যদি উনি অন্য কিছু বোঝান তাহলে সেটা বলবেন। কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নাই, গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নাই, গণতন্ত্রে কি 144 নাই, আছে তো। আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন। আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সব বাতিল করে দেন, সেটা আমাদের সবাই ছিল, কিন্তু এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না, অন্যান্য কাজ করতে পারছেন না। এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল। কেন? আমাদের দেশ তো অতখানি অভ্যস্ত নয়, অতখানি শিক্ষিত নয়। শেখ হাসিনা আবার বক্তৃতা করছে, তার মানে ওর কিছু হয়নি, তো ঠিকই আছে,
কমন পিপল তো এরকম করে ধারণা করে, কিন্তু সাধারণত এরকমই হয়, পড়ে যাওয়ার পরে, পতন হবার পরে, পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে। ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে, এই জন্য তাদেরকে বলছে স্ট্রেংথ আছে। যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা। কেন? যে এই 15 বছর যে দুঃশাসন, লুটপাট যা যা করেছে, তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না। তারা মানুষের কাছে কি দিয়ে আসবে? আমাকে ভোট দাও, আমি জনগণের পক্ষে আছি, তোমরা আমাকে সমর্থন করো। কেন এই 15 বছরে আমি এই কাজ করেছি, ওরা ভুল বলছে, এটা তারা বলতে পারবে না। কারণ হচ্ছে জলজান্ত এমন অনেকগুলো উদাহরণ আছে, মানে যেমন তার পিওর যে 400 কোটি টাকা কামাই করছে, অথবা ধরো এই যে 2টা মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র 100 কোটি টাকার নিচে, উনি বলেছে লাগবে 400 কোটি টাকা। তারপরে কত বড় চোর উনি নিজে, এটা তো বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু বোঝে। এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল আর এরর মেথডে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন, যেটা নিয়ন্ত্রণও করতে পারে, যেটা এনার্কি কিংবা ভায়োলেন্সকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে। নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম করে না, কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন, কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে। ফলে হয়েছে কি, এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে, তো ওরাই কি আবার ফিরে আসবে? অনেকে ভাবছে এগুলো, এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন, আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন, জ্যাম কমাতে পারতেন। এবং আবার বলি, এখন তো আসলে পুলিশের ঘুষটুস তো চলছে ভেতরে ভেতরে, শুরু হয়ে গেছে, খালি পুলিশের মধ্যে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনি শুরু হয়েছে। এমনি বানা ভাই, এরকমও তো মানে তো আসলে শোনা কথায় এই সরকারে যারা আছেন, যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? কথা তো শুনি বাজারে শুনি। এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম, এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেচারা একটু বিপদে পড়বে, তাদেরকে এটা ফেলতে চাই না, কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে। কে খাতির করতে যাবে বলেন? তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে। তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন, তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে বিষয়টা, মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে, এটা তো একটা কথা না। দ্বিতীয় কথা, যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল, আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন, তারাই সব চালাতে যদি লাগে, তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না, তাহলে কি করবে? উনি যখন নিজে বক্তৃতা করেন, ওই ওল্ড ইয়েদের বাদ দাও, তোমাদের নিজেদের করতে হবে, দ্যাট ইজ নট দি রাইট ওয়ে টু সে থিংস। বিকজ আপনি অভিজ্ঞ লোকজন ওই না হলে তো, আপনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস 84-85 বছর বয়সে, আপনাকে থাকতে হচ্ছে, ম্যাডাম আপনাকে আপনাকে একটু আমি ইয়ে করছি, কিন্তু মানে ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না, এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে, ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর, মানে এটা কি দেখা যায়? অ্যাবসলিউটলি প্রিজনার সে, উনি এখানে। এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে। আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইলটাকে ছেড়ে দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজও পাঠাতে পারতেছে না তো, কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে? এইগুলি অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুলেছে আবার, অডিও ওইটা তো করতেই পারেন। আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন, বক্তৃতা করছেন, দিজ আর রটেন থিংস। এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চায়, এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার সন্দেহ আছে। তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায়, এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে? আমরা সবসময় ভুল করেছি, আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে, আমাদের কাছে ওদের দায় কম না। এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বোঝে। এবং সেইটাতে আমরা যদি পুরা এন্টাই চলে যাই, তাহলে তাদের জন্য খুব সুবিধা না। সো আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে, এটা আমার মনে হয় না। মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূক বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার
জানি না আমি বেশ ভালো। এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে, Right. দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি। Right, কারণ right, ওইটার মধ্যে কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু পাবলিক রেসপন্স করার সম্ভব ছিল। এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে, এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা, এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে। আমি খোঁজ করবার চেষ্টা করেছি, যদিও ওরকম করে আমি ইনক্লুড করি আর সেটা খারাপ দেখা যায়, কিন্তু আমি দেখেছি যে এরকম নয় এখন পর্যন্ত। ইন্ডিয়ানদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মান্না ভাই, কারণ ষড়যন্ত্র আপনি এটা সামনে নিয়ে আসছেন, এটা তার মনে হয় না থাকবে।